সৌদি আরবকে যে ব্যাংকে টাকা রাখতে বলেছে, দেখেন অর্থনীতির অবস্থা ভালো না হইলে কি হয়? আপনি এমন একটা বাজেট বর্তমানে সংসদে দেওয়া হয়েছে যেটা পুরোটা হচ্ছে বিশাল অঙ্কের ঋণ এবং ঘাটতির উপরে ভিত্তি করে। এখন এই ঘাটতিটা পূরণ হবে কিভাবে? আমরা জানি যে 35 বিলিয়ন ডলারের বেশি কোনোভাবেই ট্যাক্স ভ্যাট কালেকশন করা সম্ভব না। তাহলে এই যে আমার বাকি আরও প্রায় 40-45 বিলিয়ন ডলার দরকার আমার এই বাজেট পূর্ণ করবার জন্য, সেই টাকাটা আসবে কোত্থেকে? তো সেই আশাটার অংশ হচ্ছে আপনি IMF এর কাছে যাবেন, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাবেন, আপনি ADBর কাছে যাবেন, আপনি অন্যান্য যে ডোনার এজেন্সি আছে, জাইকা আছে, চায়না আছে, ইন্ডিয়া আছে, সাউথ কোরিয়া আছে, এদের কাছে যাবেন। এদের কাছে যাওয়ার বাইরে থেকে সরকার যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যাদের সাথে আমাদের আমদানি রপ্তানি আছে, ভারত, চায়না, তাদের সাথে নিজস্ব কারেন্সিতে বিজনেস করা যায় কিনা। তো সেটা যেমন একটা অংশ। দ্বিতীয়ত হচ্ছে সৌদি আরবের কাছ থেকে তারা সাহায্য চেয়েছে ডেট রিলিফের জন্য। পৃথিবীর বহু গরিব দেশকে সৌদি আরব বিভিন্ন সময় এরকম লোন দিয়ে তাদের যে রিজার্ভ ক্রাইসিস ছিল সেটাকে তারা সহায়তা করেছে। কয়েক বছর আগে আমার মনে আছে ইমরান খান দেশের ক্ষমতায় আসার পরে পাকিস্তানও একইভাবে রিকোয়েস্ট করেছিল এবং সৌদি আরব তখন 5 থেকে 8 বিলিয়ন ডলারের একটা চলমান ক্রেডিট ফ্যাসিলিটি তখন দিয়েছিল, যেটা তাদের রাজস্ব, তাদের যে রিজার্ভ ক্রাইসিস ছিল সেই রিজার্ভ ক্রাইসিসে সহায়তা করেছে। এখন দেশের অর্থনীতি যেহেতু লুটপাট বেইজ হয়ে গেছে, দেশের নিজস্ব আয় উপার্জন কমে গেছে, তাদেরকে এই ধরনের বৈদেশিক সাহায্য চাওয়া ছাড়া তাদের হাতে কোনো অপশন নাই। এখন সৌদি আরব সেটা দেবে কিনা সেটা আমাদের দেখবার বিষয়। বাট এক্ষেত্রে আমরা সৌদি আরবকে অনুরোধ করব যে বাংলাদেশে যেহেতু কোনো জবাবদিহিতামূলক সরকার নাই, এখানে স্বচ্ছতা জবাবদিহিতা নাই, তাই বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবার আগে এই আওয়ামী রেজিমের থেকে হচ্ছে আপনারা বাংলাদেশের জনগণের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং তাদের জনমতকে গুরুত্ব দেবেন। এটা আমাদের আকাঙ্ক্ষা আপনাদের কাছে। কারণ আমরা খুবই কৃতজ্ঞ যে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিকরা সৌদি আরবে কাজ করছে, তারা আয় উপার্জন করছে এবং বাংলাদেশে তারা ডলার পাঠাচ্ছে। তাই সৌদি আরব রাষ্ট্রের প্রতি আমাদের যথেষ্ট কৃতজ্ঞতা আছে। মন্ত্রণালয়গুলো যখন টাকা খরচ করে, প্রকল্প হাতে নেয়, বিদেশ থেকে অথবা দেশ থেকে জিনিসপত্র কেনা বেচা করে, এই জায়গাটা হলো চুরির জায়গা, সেটা তো আমলারা নিয়ন্ত্রণ করে। তাহলে আমলাদের ভিতর থেকে যদি আপনার চোর বন্ধু না থাকে, ডাকাত বন্ধু না থাকে, আপনি টাকাটা চুরি করবেন কিভাবে? তো এই জন্য রাজনীতিবিদরা নিজের চুরির দায়ে, নিজের চুরির স্বার্থে আমলাদেরকে চোর বানাইতে হয়েছে। যেসব মন্ত্রণালয়ে দেখবেন যে মন্ত্রী সৎ, সেখানে দেখবেন কোনো আমলা চাইলেও ঘুষ খাইতে পারে না, লুটপাট হইতে পারে না। কারণ হচ্ছে প্রসেসের ভিতরে এটা একটা মেকানিজম আছে বাংলাদেশে। আবার যেখানে ধরেন আমলা সৎ, চুরি করতে চায় না, তাকে ট্রান্সফার করে দেয়, তাকে ওএসডি করে দেয়। তাহলে এই দায় দিন শেষে হচ্ছে এরা বাংলাদেশের শাসক গোষ্ঠীর উপরে, যারা এই রাষ্ট্রটাকে 53 বছর ধরে শাসন করেছেন, শোষণ করেছেন, লুটপাট করেছেন। আমলারা কিন্তু কর্মচারী রাষ্ট্রের, বুঝতে হবে, চাকরি করে। মালিক যদি চোর না হয় তাহলে চাকরিজীবী করে, শুধু চাকরি করে চুরি করা সম্ভব না। অতএব পুরো দায় রাজনীতিবিদদের এই আমলাদেরকে চুরি করবার, সেটার আইনি দায়ও যেমন আছে, কালচারালিও চুরি করবার পরিবেশ তারা তৈরি করে দিয়েছে।